নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা ধরুন বিগ বোর্ড, নামটা শুনলেই কেমন যেন একটা ছবি ভাসে চোখে, তাই না? বিশাল ফ্লোর, ব্যস্ত মানুষজন, স্ক্রিনে সংখ্যা উঠছে নামছে। ঠিক, একদম। আজকের আলোচনা কিন্তু এই জায়গাটা নিয়ে, মানে বিশ্বের অন্যতম প্রভাবশালী এক আর্থিক কেন্দ্র। হ্যাঁ। আমাদের কাছে একটা বেশ বিস্তারিত উৎস আছে, সেটা ধরেই আমরা শুরু থেকে আজকের দিন পর্যন্ত পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। মানে কিভাবে ওই ম্যানহাটনের একটা গাছের তলা চুক্তি থেকে আজকের এই বিশাল জায়গায় পৌঁছালো, আর এর প্রভাবটাই বা কতখানি, চলুন সেটাই দেখি। ঠিক, শুরুটা কিন্তু খুবই সাধারণ ছিল। সেই ১৭৯২ সাল আমেরিকার সবে তৈরি হচ্ছে। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে একটা বটনউড গাছ ছিল, তার নিচে ২৪ জন ব্রোকার মিলে একটা এগ্রিমেন্ট করলেন। এটাই বটনউড এগ্রিমেন্ট নামে পরিচিত। ওহ, আচ্ছা, গাছের নিচে। হ্যাঁ, চুক্তির মূল কথা ছিল দুটো। এক, ওরা শুধু নিজেদের মধ্যেই লেনদেন করবে, মানে বাইরের কাউকে ঢুকতে দেবে না। আর দুই, প্রতিটা লেনদেনে কম করে 0.25% কমিশন নেবে। এই ছোট্ট চুক্তিটাই কিন্তু আজকের এনওয়াইএস-এর বলতে পারেন প্রথম ধাপ। ভাবা যায় একটা গাছের তলার চুক্তি থেকে। আচ্ছা, কিন্তু শুধু এই চুক্তিই তো যথেষ্ট না, তাই না? তখনকার অর্থনৈতিক পরিবেশের কি কোনো ভূমিকা ছিল? ওই যে আলেকজান্ডার হ্যামিল্টনের কথা শোনা যায়। অবশ্যই ছিল। হ্যামিল্টনের ওই সময়ের অর্থনৈতিক নীতিগুলো, যেমন ধরুন সরকারের ঋণ শোধ করার জন্য বন্ড ইস্যু করা বা প্রথম সেন্ট্রাল ব্যাংক তৈরি করা, এগুলো একটা গোছানো বাজারের প্রয়োজন তৈরি করেছিল। প্রথম দিকে তো এই সরকারি বন্ডগুলোই প্রধান জিনিস ছিল যা লেনদেন হতো। মানে ওই বন্ড স্ট্রেট করার জন্যই লোক দরকার ছিল। হ্যাঁ, মূলত তাই। ওই বাটনউড চুক্তির ব্রোকাররা এই বন্ড আর অল্প কিছু ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনাবেচা করতেন। তারপর তারা একটা কফি হাউসে নিয়মিত বসতে শুরু করলেন। নিয়মকানুন আরও পোক্ত হল। ১৮১৭তে নাম হল নিউ ইয়র্ক স্টক অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড। আর ফাইনালি ১৮৬৩ সালে আজকের নামটা পেল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। আর ঠিকানা হল ১৮ ব্রড স্ট্রিট। বাহ, বেশ লম্বা ইতিহাস। তো এই ভিত্তির উপর দাঁড়িয়ে আজকের দিনের এনওয়াইএসি, সেটা তো একেবারে অন্য জগৎ, তাই না? একদিকে ঐতিহ্য, আরেকদিকে অত্যাধুনিক প্রযুক্তি। একদম। আজকের এনওয়াইএসি একটা হাইটেক জায়গা। ওদের যে পেলার প্ল্যাটফর্ম আছে সেটা ভাবুন একবার। দিনে ৯ মিলিয়নের বেশি অর্ডার প্রসেস করতে পারে। ৯ মিলিয়ন? হ্যাঁ, আর স্পিড অবিশ্বাস্য। মাত্র ২৭ মাইক্রোসেকেন্ড ল্যাটেন্সি, মানে চোখের পলক ফেলার আগে হাজার হাজার ডিল হয়ে যাচ্ছে। সাংঘাতিক গতি। কিন্তু এখানেই আসল মজাটা। এত টেকনোলজির মধ্যেও এনওয়াইএসি কিন্তু তার মানবিক দিকটা ধরে রেখেছে। আপনি কি ওই ডেজিগনেটেড মার্কেট মেকার বা ডিএমএদের কথা বলছেন? এদের কাজটা ঠিক কি এই যুগে? একটু যেন পুরনো দিনের মতো শোনায় না? হ্যাঁ, মনে হতে পারে পুরনো, কিন্তু এটাই এনওয়াইএসিরই একটা বিশেষত্ব। ডিএমএরা কিন্তু শুধু অর্ডার ম্যাচ করায় না। যখন বাজারে খুব অস্থিরতা চলে, ধরুন সবাই বিক্রি করতে চাইছে পাগলের মতো, তখন এরা নিজেদের টাকা দিয়ে শেয়ার কিনে বাজারটাকে ধরে রাখে। আবার উল্টোটাও। ও, তার মানে এরা ঝুঁকি নেয়। হ্যাঁ, ঝুঁকি নেয়। এরা লিকুইডিটি বা তারল্য যোগান দেয়, যাতে সবসময় একটা ফেয়ার প্রাইসে কেনাবেচা চলতে পারে, দামের ওঠানামাটা একটু কম হয়। একদিকে সেকেন্ডের ভগ্নাংশে চলা অ্যালগোরিদম, আর অন্যদিকে এই অভিজ্ঞ মানুষগুলোর বিচার বুদ্ধি। এই হাইব্রিড মডেলটাই হয়তো এনওয়াইএসিকে অন্যদের থেকে আলাদা করে। দারুণ তো। এই কারণেই কি এনওয়াইএসিতে লিস্টেড কোম্পানির শেয়ারের দামে বেশি স্থিতিশীলতা দেখা যায়? হ্যাঁ, সাধারণত সেটাই দেখা যায়। স্প্রেডটাও কম থাকে, মানে কেনা আর বেচার দামের মধ্যে ফারাক কম হয়। দারুণ। আচ্ছা, তাহলে রোজকার কাজকর্ম কেমন চলে? ওই যে ওপেনিং বেল, ক্লোজিং বেল, এসব তো খুব বিখ্যাত। হ্যাঁ, সকাল ৯:৩০টায় ওপেনিং বেল বাজে। ওটা একটা দেখার মতো জিনিস, প্রায় উৎসবের মতো হয়। আর ওই প্রথম কয়েক মিনিটেই ওপেনিং অকশনেই প্রায় $18.9 বিলিয়ন লেনদেন হয়ে যায়। বলেন কি, শুধু শুরুতেই? হ্যাঁ, তারপর বিকেল ৪টে ক্লোজিং বেল পর্যন্ত একটানা ব্যস্ততা। গড়ে যদি দেখেন, প্রতিদিন প্রায় 1.4 বিলিয়ন শেয়ার হাতবদল হয়। 1.4 বিলিয়ন? হ্যাঁ, যার আর্থিক মূল্য প্রায় $399 বিলিয়ন। দিনে ৬০ মিলিয়নেরও বেশি ট্রানজ্যাকশন হয়। অবিশ্বাস্য পরিসংখ্যান। আর কোম্পানি ২৪০০র বেশি কোম্পানি লিস্টেড আছে এখন। সব মিলিয়ে মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে বাজার মূলধন, $৩০ ট্রিলিয়ন বেশি,
2024-এর হিসাব অনুযায়ী। এই সংখ্যাগুলোই আসলে এর বিশালত্ব বুঝিয়ে দেয়। আর এর প্রভাব তো শুধু আমেরিকার মধ্যে নেই, তাই না? এটা তো গ্লোবাল। একেবারে এর প্রভাব বিশ্বজুড়ে। ফরচুন 500 কোম্পানির প্রায় 3/4 74% এখানেই লিস্টেড। S&P 500-এর 70% এখানেই। NYSE-তে যা হয় তার প্রভাব পৃথিবীর অন্যান্য শেয়ার বাজারে পড়ে, কারেন্সি মার্কেটে পড়ে, কমোডিটির দামে পড়ে। আমেরিকার সাধারণ মানুষের কথাই ধরুন, তাদের মোট সম্পদের প্রায় 35.5% শেয়ারে লগ্নি করা, যার একটা বিরাট অংশ NYSE-তে লিস্টেড কোম্পানিতে। আর বিদেশি বিনিয়োগ প্রায় $16 ট্রিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট আমেরিকার অর্থনীতিকে চালাচ্ছে, নতুন উদ্ভাবনে সাহায্য করছে। তার একটা বড় অংশ এই NYSE হয়েই আসে। তার মানে আমেরিকার অর্থনীতির চালিকা শক্তি তো বটেই, বিশ্ব অর্থনীতিরও একটা বড় স্তম্ভ। ঠিক তাই। এত বড় একটা প্রতিষ্ঠান, এত তার প্রভাব, নিশ্চয়ই অনেক ঝড়ঝাপটাও সামলাতে হয়েছে। ইতিহাসে তো অনেক সংকট এসেছে। অবশ্যই অনেক দেখেছে NYSE। 1929-এর সেই মহামন্দা, 87-এর ব্ল্যাক মানডে ক্র্যাশ, তারপর ধরুন 9/11-এর হামলা। হ্যাঁ, 9/11-এর পর তো মার্কেট বন্ধ রাখতে হয়েছিল। হ্যাঁ, কয়েকদিনের জন্য। তারপর আবার 2008-এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বা এই তো সেদিন 2000 কোভিড প্যান্ডেমিক। প্রতিটা সংকটের সময়ই NYSE-কে বিরাট পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু মূল কাজটা, মানে মার্কেটে শৃঙ্খলা আর লিকুইডিটি বজায় রাখা, সেটা ওরা করে গেছে। 9/11-র পরই যেমন মার্কেট আবার খোলার পর বিশ্ব অর্থনীতিকে সচল রাখতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে NYSE-এর ভূমিকাটা খুব জরুরি ছিল। সত্যি, এটা শুধু একটা স্টক মার্কেট নয়, তার চেয়ে অনেক বড় কিছু। আমেরিকান অর্থনীতি, উদ্ভাবন, মুক্ত বাজার, সবকিছুর একটা প্রতীক যেন। একদম, এখানে রোজ ইতিহাস তৈরি হচ্ছে। আর এখানেই কিন্তু একটা প্রশ্নও জাগে। টেকনোলজি এত এগোচ্ছে, কিন্তু NYSE এখনও এই DMMs-এর মতো মানবিক বিচারবুদ্ধির উপর এতটা ভরসা রাখছে। ভবিষ্যতে কি হবে যখন ক্রিপ্টোকারেন্সি বা ধরন ডিজিটাল অ্যাসেট আরও বাড়বে, বা যখন সাস্টেইনেবল ফাইন্যান্স, মানে পরিবেশবান্ধব অর্থায়ন, আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? হ্যাঁ, সেটা একটা বড় প্রশ্ন। তখন NYSE-এর মতো এত দিনের পুরনো প্রতিষ্ঠানগুলো কিভাবে নিজেদের বদলাবে? আর এই টেকনোলজি আর মানুষের মেলবন্ধনে ওই মানবিক দিকটার ভূমিকা তখন ঠিক কতটা থাকবে, এটা কিন্তু আমাদের ভাবার জন্য একটা বড় বিষয়।